পেছনে কি চীনের মদত রয়েছে? লোকসভা ভোট শুরুর ঠিক মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, মোদি জমানায় গত 5 বছরে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কের তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে। সঙ্গে এও বলেন, এই হিসেবে চীন এবং পাকিস্তান বাদ। এই দুই দেশ কি বাংলাদেশেও কলকাঠি নেড়েছে? মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানতে চান, বাংলাদেশের অস্থিরতার পিছনে কি পাকিস্তান বা চীনের মদত রয়েছে? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। চীন কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছে দক্ষিণ এশিয়ায় ভারতকে এনসার্কেল করা, ঘিরে ফেলা। যদি শ্রীলঙ্কায় ওদের ইনিশিয়েটিভ দেখেন বা নেপালে, এমনকি পাকিস্তানের সঙ্গে তো অনেকদিনেরই বন্ধুত্ব, মায়ানমার এবং বাংলাদেশ, এই যে অভ্যুত্থান, এটা অনুমান করা হচ্ছে যে এর পেছনে মদত থাকতে পারে চীনের। অনেকদিন আগে জর্জ ফার্নান্ডেজ বলেছিলেন যে চীন আমাদের কাছে অনেক বড় বিপদ পাকিস্তানের থেকেও। চীন এখন যেহেতু অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, ফলে চীনের যে থ্রেটটা সেটা কিন্তু বাড়ল। ভারতের পড়শি সব দেশেই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে চীন। পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে মলদ্বীপ, ভারতের সবকটি প্রতিবেশী দেশেই দাদাগিরি করতে চাইছে বেজিং। কোথাও বিনিয়োগ করে, কোথাও ঋণের টোপ, বিনিময়ে বাণিজ্য প্রভাব খাটাতে চাইছে। গত কয়েক বছরে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করেছে চীন। পরিকাঠামোর উন্নয়নে চীনা ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে বাংলাদেশ। কিন্তু এর জন্য ভারত বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্কে প্রভাব পড়তে দেখা যায়নি। এমনকি তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগ করতে চাইলেও তাতে সায় দেননি হাসিনা। তিনি ভারতেরই পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় সংস্থাকে বন্দর তৈরির অনুমতি দিয়েছেন। সেই হাসিনা এখন বাংলাদেশ ছাড়া। এবার বাংলাদেশ কোন পথে? শাসক শিবিরে কারা আসবে? হাসিনার আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি খালেদা জিয়ার দলের বিরুদ্ধে বারবারই ভারত বিদ্বেষী হাওয়া তোলার অভিযোগ উঠেছে। খালেদা জিয়া ইতিমধ্যেই জেল মুক্ত। কট্টরপন্থী জামাতের সঙ্গে তো বাগযোগের অভিযোগ। হাসিনা সরকার এই জামাতকেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও কার্যত মেনে নেওয়া হয়েছে। আগামী দিনে এদের কারো হাতেই কি থাকবে বাংলাদেশের শাসনভার? সেদিকে নজর রাখছে নয়াদিল্লি। সোমবার শেখ হাসিনা ভারতে আসতেই তার সঙ্গে দেখা করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপর রাতেই জরুরি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। অজিত ডোভাল ছাড়াও সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার সংসদে সর্বদল বৈঠক হয়। ছিলেন বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিকেলে ফের অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। নিউজ 18 বাংলা। আমি অনেকদের কাছে আসবো যে আমাদের এই কট্টর বিরোধিতা, বাংলাদেশের মানুষের যা দেখছি আমরা গত কয়েকদিন ধরে ভারত বিরোধিতা, এবং এই যে বললেন না আপনি, চীন হচ্ছে বড় বিপদ, চীন ক্রমশ ঘিরছে, আমাদের পররাষ্ট্রনীতির কোথাও দুর্বলতা আছে? দেখুন, এক্ষুনি সরাসরি এইভাবে দেগে দেওয়াটা সম্ভব না যে পররাষ্ট্রনীতি খুব দুর্বল হয়ে পড়েছে বা খুব সবল হয়ে পড়েছে। কোনোটাই এক্ষুনি আমরা দেগে দিতে পারবো না। আমরা এরকমও বলতে পারবো না যে আমাদের প্রতিবেশী নীতি অত্যন্ত সবল, বা এক্ষুনি আমরা এরকমও বলতে পারবো না যে আমাদের প্রতিবেশী নীতি অত্যন্ত দুর্বল। বাংলাদেশের রাজনীতির একটা বাইনারি আমরা চিরকালই দেখেছি। সেই বাইনারিটা হচ্ছে একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে বিএনপি এবং তাদের সঙ্গী সাথীরা, দুটো দলে, কিন্তু এরাই মুখ্য। এই বাইনারি থেকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু বিচ্যুত হচ্ছে, যে কোনো কারণেই হোক। মাঝে কিন্তু একটা বৃহৎ এবং বিপজ্জনক শক্তি হিসেবে উঠে আসছে জামাত। জামাত যে আগে ছিল না তা কিন্তু নয়। মনে রাখতে হবে, জামাতের সাহায্য এই দুটো দল বিভিন্ন সময়ে নিয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু জামাত এককভাবে যেভাবে তার উত্থান এবং তার পেছনে যে মদত বিভিন্ন বিদেশেরও এবং স্বদেশের বিভিন্ন গোষ্ঠী, একটা কথা মনে রাখতে হবে অয়ন, যে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু অনেক বেনজল ঢুকে পড়েছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয় সেটা হচ্ছে লাভের গুড় খাওয়ার জন্য আওয়ামী লীগে কিন্তু প্রচুর কট্টরপন্থী লোকজন ঢুকে পড়েছিল। ফলে তারা কিন্তু ভেতর থেকে যে যাই বলুন ছুরিকাঘাত বা বিভীষণ যাই বলুন, সেই কাজটা কিন্তু তারা ভেতর থেকে করে গেছে। ফলে বাংলাদেশের পরিস্থিতি সার্বিকভাবে, বাংলাদেশ খুব নিজে
গ্রেটেস্ট ক্যাজুয়ালিটি ইজ বাংলাদেশ। বাংলাদেশ নিজে কিন্তু খুব বিপদের মুখে যাচ্ছে, এবং অবশ্যই ভারতের সাথে তার সম্পর্ক কি হতে চলেছে আগামী দিনে সেটার প্রতি আমাদের সকলের নজর থাকবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে যেসব শক্তি মাথাচাড়া দিচ্ছে তাতে ভারতের সঙ্গে অদূর ভবিষ্যতে যে খুব সুসম্পর্ক হবে তা নয়। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের পক্ষে কিন্তু ভারতকে পুরোপুরি উপেক্ষা করে চলাও সম্ভব হবে না। কেননা 4000-এর ওপরে দীর্ঘ যে সীমান্ত, 4000 কিলোমিটারের ওপরে, সেই সীমান্তে ভারত প্রায় ঘিরে রেখেছে বাংলাদেশ। যদি আমরা ম্যাপের দিকে তাকাই, তাহলে ভারতকে উপেক্ষা যেমন করতে পারবে না, কিন্তু উপেক্ষা করার একটা প্রচন্ড আগ্রহও আছে। এই দুটোর সংমিশ্রণ, অর্থাৎ ভারতকে আমি একদম অবজ্ঞা করব, উপেক্ষা করব, কিন্তু আবার ভারতকে প্রয়োজন হবে। কেন বাংলাদেশের নিরাপত্তা বলুন, বাংলাদেশের কিছুটা হলেও বাণিজ্য বলুন, বাংলাদেশের কিছুটা হলেও মানে বাংলাদেশের চীনের সাথেও অনেক বাণিজ্য আছে, ভারতের সাথেও বাণিজ্য, বিশেষ করে হাসিনা সরকারের সাথে সময়ে যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, ভালো দিকে যাচ্ছিল, কিন্তু পুরোটাই আবার বিষবাও জলে। আজকে বিনোদ, আমরা যারা একটু সাহিত্য নিয়ে চর্চা করি, যারা কবিতা নিয়ে চর্চা করি, গান নিয়ে চর্চা করি, আজকে বাংলাদেশ বলতে আমরা পাগল ছিলাম। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রবীন্দ্রনাথকে যেভাবে শ্রদ্ধা করা হয়, যেভাবে গুরুত্ব দেওয়া হয়, আজকে এতটা বাংলাদেশ এতটা সেই বাংলাদেশের এই জনগণ, এই বয়সের মানুষ, তারা এতটা ভারত বিরোধী হলো কেন? নাকি আসলে যাদেরকে আমরা ভারত বিরোধী হিসেবে দেখছি তারা আসলে ওই পড়ুয়া নয়, তারা সংস্কৃতির ধারক বাহক নয়, তারা আসলে পড়ুয়ারা সংস্কৃতির ধারক বাহক, যারা সামনে আসছে, যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, তারা আসলে অন্য কিছু? একদমই ঠিক, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে রয়েছে। যে কোনো সংস্কৃতি মনস্ক শিক্ষিত মানুষ তারা কখনো ভারত বিরোধী বা এমনি কোনো মনুষ্যত্বের বিরোধী হতে পারে না। হ্যাঁ, যারা উস্কায় তারা আসলে ছদ্মবেশেই থাকে তো মূলত, এবং এই সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষদের ছদ্মবেশ নিয়ে তারা কিন্তু এই ভেতরে অন্তর্ঘাত গুলো ঘটায়। এটা বিশ্বাস করতে পারবো না কখনো অয়নদা, আমরা কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষই বিশ্বাস করবো না যে ছাত্ররা কখনো এরকম ভাবে প্রকাশ্যে এরকম গণহত্যা লীলা বা এরকম ভাবে অন্তর্ঘাত বা মানব জাতির চূড়ান্ত কলঙ্কময় কোন অধ্যায়কে তৈরি করছে। হতে পারে না, সেটা কখনো হতে পারে না। বিশ্বের ইতিহাসে এরকম কখনো ছাত্রদের দ্বারা ভয়ঙ্কর কলঙ্কিত অধ্যায় কিছু রচিত হয়নি। হয় কি এদেরকে সামনে রেখে কিছু কু উদ্দেশ্যপূর্ণ কিছু মানুষ তারা তাদের নিজেদের স্বার্থকে মানে চরিতার্থ করে, এবং এটা মানতে হবে। আজকেই আমি ভাবছিলাম কথাটা বসে বসে যে ছাত্র জীবনটা তো অ্যাকচুয়ালি আবেগের জীবন, এবং রাজনীতিটা সুমনদার সঙ্গে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলো, বিনোদ ঘোষালেরও প্রবলেম হচ্ছে। ওকে, শুনতে পাচ্ছ তুমি কথা? বিনোদ, কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তারেক হোসেন, তার যে নির্বাচন নিয়ে বক্তব্য, সেই নির্বাচন নিয়ে বক্তব্যে আসবো। তারেক হোসেন তিনি আর হয়তো আগামীকাল বা আর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় ফিরবেন। ইলেকশন নিয়ে কি বলেছেন দেখুন। সুমনদা, নির্বাচন কি সম্ভব এই পরিস্থিতিতে? এবং নির্বাচন সম্ভব হলে পরে সেটা কি ধরনের নির্বাচন হবে? কারণ বারবার করে এই পড়ুয়ারাই বলছিল নির্বাচনী প্রহসন হয়েছে গত 3 দফায়। এবারেও কি সেই নির্বাচনী প্রহসনই হবে, নাকি সেনার হাতে থাকবে, না তারেক রহমান নিতে পারবেন গোটা পরিস্থিতি? কি মনে হচ্ছে? দেখুন, আবার একটা নির্বাচন হবে অবশ্যই। 2024-এর নির্বাচন নিয়ে যে জনরোষ ছিল বা সংশয় ছিল সেটা তো অস্বীকার করা যায় না। সেটা ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্করও বলেছেন। আমি যতদূর শুনেছি জামাত এবং বিএনপি শিবির চায় যে 3 মাসের মধ্যে নির্বাচন হোক, যেটা বাংলাদেশের সংবিধানেও রয়েছে। সংসদ ভেঙে দিলে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। আর
মোহাম্মদ ইউনূস তিনি চান তিনি যে অন্তর্বর্তী সরকার গঠন করবেন তারা অন্তত 3 বছর দায়িত্ব পালন করুন। দেখুন, ইউনূস যেহেতু তিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ, তিনি আমেরিকার নয়নের মণি, তিনি এক ধরনের ইকোনমিক করিডোরের কথা বলছেন, তিনি ভারতের সাথে বাণিজ্য সম্পর্কের কথা বলছেন। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন বা আপনি যেটা বলছেন যে সেটাই হচ্ছে মূল প্রশ্ন, জামাত বা যে এক্সট্রিমিস্ট ফোর্সটা তারা কতটা অ্যালাউ করে। দেখুন, বাংলাদেশের মধ্যে একটা স্ববিরোধ আছে যেটাকে আমরা প্রায়শই ভুলে যাই বা অস্বীকার করার চেষ্টা করি। প্রথম কথা যে এই দেশটা পাকিস্তানের একটা সময় পার্ট ছিল, ফলে এই দেশটার মধ্যে একটা ভারত বিদ্বেষ অতীতে ছিল। 1970 যে ইলেকশনটা মুজিবুর রহমান জেতেন এবং যেখান থেকে বাংলাদেশ তৈরি হয়, সেই ইলেকশনটা তো 37% লোক মুজিবের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তার মানে আপনি ধরে রাখুন অলমোস্ট 40% লোক সবসময় কিন্তু এখানে ভারত বিদ্বেষী। এবার যে বাকি যে লিবারাল বা অংশটা যদি আমি ধরি সেটা 42-45, আর মাঝের যে 18% অংশটা, এই 18% অংশটা কখন ভারত বিদ্বেষের দিকে যাবে আর কখন প্রোগ্রেসিভদের সঙ্গে সঙ্গে তার উপরে বাংলাদেশ সবসময় দোদুল্যমান থেকে। এবার কথা হচ্ছে তার সঙ্গে ঠিক টিপিক্যালি যেটা আমেরিকায় হয়, ভারত মানে এই দক্ষিণ এশিয়াতেও আছে, সেটা হচ্ছে মেক্সিকো সিনড্রোম। অর্থাৎ ভারতবর্ষ যেহেতু বড় দেশ, তার উপরে একটা সবার ক্ষোভ থাকে। বাংলাদেশ ক্রিকেটে হেরে গেলেও বা ঝড়েলেও মনে করে যে এটা ভারত পাঠিয়ে দিয়েছে। এই যে মেক্সিকো সিনড্রোমটা, সেইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেটা সবসময় খুব বড় ফ্যাক্টর। এবার ইস্যু হচ্ছে যে মেক্সিকো সিনড্রোমকে মানে গোটা লাতিন আমেরিকার যে তীব্র আমেরিকা বিদ্বেষ, সেটা তো শুধু বামপন্থা বনাম দক্ষিণপন্থা লড়াই নয়, আজকে তো আমেরিকা অনেক বেশি বামপন্থার চর্চা হয়। এটা হচ্ছে আসলে বড় রাষ্ট্রের প্রতি আপনার যে ক্ষোভ, আপনি আসবেন সেই দেশেই চিকিৎসা করাতে, আপনি সেই দেশের মানে গানই শুনবেন, কিন্তু আপনি সবসময় বলবেন যে ওরা হচ্ছে খারাপ। এই সিনড্রোমটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেটা হচ্ছে বিষয়। বিনোদ বোধহয় বলছিলেন যে দেখুন, ছাত্ররা তো একটা আন্দোলনের ফেস, কিন্তু মানে আমরা যেভাবে দেখছি যে কচু কাটা হচ্ছে লোকজন, শুধু তো হিন্দু না। আমি আপনাদের চ্যানেলে আজমেরি হক বাঁধনের ফোনও দেখছিলাম। আজমেরি হক বাঁধন যদি আমাকে বলে দেন যে যখন শান্ত খান এবং তার বাবা সেলিম খানকে পিটিয়ে মারা হলো, তখন আজমেরি হক বাঁধন কেন গিয়ে সেটা প্রতিবাদ করলেন? ঠিক আছে, দেখুন তাত্ত্বিক ভাবে না অনেক কিছু বলতে খুব ভাল লাগে। যেটা ইস্যু হচ্ছে যে আপনি বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগ ঘটা দুপুর 2টোর পর থেকে, সোমবার দুপুর 2টোর পর থেকে আজ যখন আমরা অনুষ্ঠান করছি, একটা অরাজকতা, ললেসনেস চলছে। সেনার হাতেও নেই, পুলিশের হাতেও নেই সেই নিয়ন্ত্রণটা। ঠিক আছে, তো সেই পরিস্থিতিতে এই যে ভাঙচুর এগুলো যে চলছে, এগুলো তো নিশ্চয়ই একটা কোনো রাজনৈতিক গোষ্ঠী বা সামাজিক গোষ্ঠী করছে। আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ফর আস। ঠিক আছে, আমি মেনে নিলাম যে আপনার হাসিনা বা আওয়ামী লীগের উপর প্রচন্ড রাগ, আপনি মুজিবের ছবি ভাঙলেন। আপনি তার সঙ্গে ঢাকা শহরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার, যেটা ইন্দিরা গান্ধীর নামে, যিনি 1971-এ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আপনি সেটা মিনিমাম ভাবে পুড়িয়েছেন। এই বিদ্বেষের পেছনে যদি জামাত না থাকে তাহলে আমি কাকে ধরবো? গত কয়েক বছর আগেও শুনেছি যে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ স্বাধীনতাটা সাহায্য, গত কয়েক মাস আগেও শুনেছি সাহায্য করেছেন আপনারাই আমাদের প্রতি। কিন্তু আমাদের প্রতি এই যে এত বিদ্বেষ এখন যা দেখা যাচ্ছে, সামনে আসছে, বিনোদ, আসলে তো বিনিময়, এই যে সংস্কৃতির বিনিময় হচ্ছিল, আমাদের অভিনেতারা ওখানকার সিনেমায় অভিনয় করছিলেন, ওখানকার অভিনেতারা আমাদের এখানে সিনেমায় অভিনয় করছিলেন, দীর্ঘদিনের একটা চলছে, এবং এই প্রসেসটা গত কয়েক বছরে আরো বেড়েছে বলা যায়। চঞ্চল চৌধুরীকে আমরা চিনতে পেরেছি এই রকম ভাবে। সেইখানে বড় ধাক্কা কিনা এবং এখান থেকে আর ফিরে আসা যাবে কিনা, কি মনে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে? তোমার প্রশ্নটার উত্তরের আগে আমি সুমনদার কাছে একটা প্রশ্ন রাখছি। সুমনদা, একটা কথা আপনি উল্লেখ করলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউএস এর যে একটা সম্পর্ক। আমি কয়েকদিন আগে মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার শুনছিলাম ইউটিউবেই সম্ভবত, সেখানে তিনি খুব ফার্মলি বলছেন যে আমার কাছে অনেকবার অফার এসছে বাংলাদেশের রাজনীতির একটা হাল ধরবার এবং একটা পোস্ট নেওয়ার, কিন্তু আমি এই বিষয়ের যোগ্য নই, আমি এই বিষয় পছন্দ করি না রাজনীতি, আমি এর থেকে দূরে থাকতে চাই।
তো কি ম্যাজিক হলো সুমনদার যে হঠাৎ করে তিনি ছাত্রদের আহ্বানের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এই সময়টাতে, এবং তিনি একটা ইন্টারিম সরকারেরই যাই হোক প্রধান হতে এত দ্রুত রাজি হয়ে গেলেন? এটা কি শুধুমাত্রই ছাত্রদের আহ্বান, নাকি অন্য কোনো আহ্বান আছে বলে আপনার হাসিনা মনে হয়? বিরোধিতাও একটা আছে, হাসিনা বিরোধিতা চরম। তিনি বলছেন খুনের পর খুন হয়েছে, গণহত্যা হয়েছে, তিনি বলেছেন। দেখুন, আমি তো বলছি যেটা বিনোদের প্রশ্ন, বিনোদ রাইটলি জিজ্ঞেস করেছেন, হাসিনার সঙ্গে যখন মোহাম্মদ ইউনূসের লড়াই হচ্ছিল, তাতে যে সবসময় হাসিনা খুব ঠিক ছিলেন তা আমি বলছি না, কিন্তু সেই লড়াইটার সময় হিলারি রোডহাম ক্লিন্টন থেকে শুরু করে বারাক ওবামা আমেরিকার 100 জন ডেমোক্র্যাট লিডার চিঠি লিখে মানে ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরির চেষ্টা করেছিল। ফলে ডেমোক্র্যাটরা সবসময়ই মোহাম্মদ ইউনূসকে ব্যাক করেছেন। এখনো আমেরিকার যে ডেমোক্র্যাট প্রশাসন তারা মনে করেছে বলেই মোহাম্মদ ইউনূস আসছেন। মোহাম্মদ ইউনূস অন্য কার প্রতিনিধি? তিনি আমেরিকার প্রতিনিধি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এবং ওকে, এটা আমাদের সময় হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, সুমন্ত শেষ করুন। এটা তো এবার দেখুন, সজীব ওয়াজেদ জয় তিনি আজকে মানে তার পরিবার পালিয়ে গেছে, কিন্তু তিনি যেটা কথা বলেছেন যে আমেরিকা বাংলাদেশে এয়ারবেস তৈরি করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনা পারমিশন দেননি। সেই পারমিশন না দেওয়ার জন্য আমেরিকার যে ক্ষোভ, সেটা আমেরিকা অনেকবার উগরে দিয়েছে। ঠিক যেমন আমি অনেকদের কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমেরিকার এটা নিয়ে বিরোধ ছিল। অনেকদের কাছে আসবো যে অনেকটা, তাহলে চীন যদিও বা পিছনে থাকে, তাহলে তো আমেরিকা পন্থী মোহাম্মদ ইউনূসকে বসানো হচ্ছে। এখন সুমনদা বললেন যে কতদিন মোহাম্মদ ইউনূসকে রাখা হবে, আপাতত পরিস্থিতি শান্ত করার জন্য হয়তো মোহাম্মদ ইউনূসকে বসানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো আমেরিকার বন্ধু হয়ে আসছেন, আমেরিকার বন্ধু থাকছে। তাহলে চীন কিভাবে ওখানে করতে পারবে? আর আমি বলছি ভারতের এই মুহূর্তে কি পদক্ষেপ করা উচিত? দেখুন, একটু সংক্ষেপে বলে নিই যে ইউনূসের ওপরে যেটা সকলেই অনুমান করছেন, বিনোদ বাবু বা সুমন, ইউনূসের ওপরেও কিন্তু একটা চাপ আছে এই দায়িত্বটা নিয়ে নেওয়ার, এবং ইউনূস সেটা সম্ভবত সেই কারণেই রাজি হয়েছেন, বা ওনার অন্যান্য ইকুয়েশনও থাকতে পারে। চীন আসবে, চীনের কিন্তু এখন অনেকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি চীন ইকোনমিক ডিপ্লোমেসির ওপরে প্রথম ধাপটা হচ্ছে অর্থনৈতিক, যে আমি বাজার দখল করব, আমি আগে বাজার দিয়ে ঢুকে যাব, তারপরে রাজনীতি বোঝা যাবে। চীন কিন্তু এটা বাংলাদেশেও এইটা করে চলেছে বেশ কয়েক বছর ধরে, বা চীনের প্রচুর ঋণ রয়েছে, মানে বাংলাদেশের প্রচুর ঋণ রয়েছে চীনের কাছে। সেটাই চীন চালু রাখবে। চীন এখন বুঝে গেছে যে আমার লাভটা কোথায়। চীন অর্থকরী লাভের ওপরে এখন খুব বেশি নজর দিচ্ছে, এবং চীন জানে আমার যে সামরিক শক্তি, তাতে আমি আমেরিকাকে প্রতিহত করার ক্ষমতা রাখি। ফলে চীন, আমার মনে হয়, ওই ইকোনমিক ডিপ্লোমেসিটা চালিয়ে যাবে, এবং পাশাপাশি রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আমেরিকাকেও একটু দূরে রাখার চেষ্টা করবে বিশ্ব রাজনীতি থেকে এবং দক্ষিণ এশিয়া থেকে। ভারতের যেটা আপনার প্রশ্ন ছিল যে ভারতের কি করা উচিত, অবশ্যই রেড অ্যালার্টে থাকতে হবে ভারতকে, এবং ভারতের দক্ষিণ এশিয়া নীতি সেটাকে মানে পুনর্মূল্যায়ন করতে হবে, নতুন করে ভাবতে হবে ভারতের দক্ষিণ এশিয়া নীতি। এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ভারতকে প্রচন্ড সজাগ থাকতে হবে, কেননা বাংলাদেশে, যেটা সুমনও বলছিলেন, বাংলাদেশে কিন্তু একটা ভারত বিদ্বেষী শক্তি আছে, এবং চলে এলো বলা যায়, একেবারে চলে এলো বলা যায়। সেইখানেই ভারতকে সজাগ থাকতে হবে। তবে আমরা চাই বাংলাদেশ শান্ত হোক, পরিস্থিতি শান্ত হোক, তাতে আমাদেরও উপকার, বাংলাদেশের মানুষেরও উপকার, সংস্কৃতিরও উপকার, এবং এই উপমহাদেশেরও ভালো হবে। নিশ্চয়ই বিনোদ, তুমি তোমার পরিবারের খোঁজ খবর রাখবে। আমরা প্রয়োজন হলে আবারও একদিন আলোচনা করব আবার বাংলাদেশ নিয়ে। আপাতত জনতার দরবার আজকে এখানে